নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাবে? পরে তোমার রাজাকার বাপ আলবাদর আর আজ শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাক বিতণ্ডটায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো। এমনি এই আধ পাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেয়েটার। পৃথা ফোঁস ফোঁস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা। অতঃপর হন হন করে হাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বউয়ের রাগ দেখে, বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখলো তুর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কী দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা। আবার না বলেও থাকতে পারছে না, অধৈর্য লাগছে তার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো আরুষ। অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে এখনও বলে দিচ্ছেন না কেন যে সে আপনার বউ, আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরুষ আমতা আমতা করে, আবারও বলল, একবার সত্যিটা বলে দিলেই তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সেটের সাথে গা এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরুষ। বউটার বিভ্রান্তিকর মুখ স্ত্রীর হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেললো আরুষ, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরুষের নিচু স্বরে বলা কথাগুলো তুর্যের কর্ণে ঠিকভাবে পৌঁছালো না। ভ্রু উঁচিয়ে সে শুধালো। কিছু বললি? আরুষ এড়িয়ে যেতে চাইলো তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই তো। আরুষ কণ্ঠস্বর স্বাভাবিক রেখেই বলল, তেমন কিছু না স্যার। বিকালের তেজহীন সূর্য দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে। আবহাওয়াও বেশ সদয় আজ। মৃদু শীতল বাতাস বইছে চারিপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোড়াজুড়িতে না করতে পারল না আর। দুই বান্ধবী একদম সেজে গুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে, শেষে পরন্ত বিকেলে গোধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত এত পরিকল্পনা টিকল না খুব বেশিক্ষণ। বসার কক্ষে আসতেই পরিকল্পনায় ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে দেখে ভ্রু যুগল কুচকে এলো পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথে। রীতি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশেই। এমনি ভাই বাবারা যতই ভালোবাসে দেখ না কেন, সময় শাসন করতেও পিছপা হয় না তারা। তাছাড়া তার একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতা আমতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, ওই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা করা আছে তো তাই। পিয়াস আর চোখে তাকালো ভীত রিধির পানে। মেয়েটা তাকে অজানা কারণেই ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের ওপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করেছে বা ক্রোধে দু চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল, আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আঁতকে উঠল দুই রমণী। রীতি খামছে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস যাওয়া মানে সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেয়ে দিয়ে বাড়িতেও নিয়ে আসবে। কোথাও ঘোরাঘুরিও হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাবো আর চলে আসবো।
পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জন্যই তো আমাকে আরো বেশি করে যেতে হবে। এক গর্ধবের সাথে যাচ্ছে আরেক গর্ধব। পৃথা আর হৃদি অপমানিত বোধ করলো বেশ, তবে পিয়াসের মুখের ওপর আর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথে শপিংয়ে যাওয়ার জন্য উদ্যত হলো দুই রমণী। একটু বাদেই কাছাকাছি একটা ছোট্টখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, রীতি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য এবং আরুষ। আরুষের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরুষ যখন দেখলো পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চটজলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্যও দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখেই মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে, তা না, কাবাবের মধ্যে হাড্ডি হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে আরুষকে বলল, এই আলবতটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরুষ শুনলো তুর্যের প্রশ্ন, তবে প্রত্যুত্তরে বলল না কিছুই। আসলে এই আলবদর কেন এসেছে তা তো সে নিজেও জানে না। হয়তো বোনকে একা ছাড়তে চায়নি, তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করলো বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটা আর এলো না। পিয়াসটা যেন আঠার মতন লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়ালো আরও। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কী জিনিস। এমনি বউয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তা ভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যেই পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতন কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময় শপিং মলেরই একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, হৃদি তিনজন থাকলেও কর্মচারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে। হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো, প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা সুন্দর শাড়ি, কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকাজ করা খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটা দামিও মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠে বলল, আমার মানে আমি তো ওই শাড়িটা কিনিনি। অল্প বয়সী নারীতেই একগাল হাসলো, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কেনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়েকদিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। 3000 টাকার উপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটাই আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতেই ভ্রু কুঁচকে এলো পিয়াসে। পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে, উল্টে পাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে 3000-এর থেকে অধিক দাম হবে। মেয়েটি আমতা আমতা করলো, কিছুটা ইতস্তত ভঙ্গিতেই বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথা এবং হৃদি বোধহয় বিশ্বাস করলো মেয়েটার কথা। হৃদির মন খারাপ হলো, সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে 3000 টাকা শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। হৃদি আর কিছু বলল না, যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতে প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে, তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই, নয়তো বান্ধবীর সাথে এক ছটক ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো হৃদির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়া ওই নারী কর্মীকেই বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠনারী কথাটা এবার আউড়িয়েই নারী কর্মীটি চট জলদি হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো রীতির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। রীতি নিল না শাড়িটা, আমতা আমতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল রীতিকে, গম্ভীর কণ্ঠেই বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলেছি নাও। রীতি আর না করার সাহস পেল না,
এমনিও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না না করছিল। যাক, এলো ধমকটা তো কোনো কাজে এলো তার। অন্তত ধমকের বদলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত বেড়েছে কিছুটা, চারিদিক যদিও এখনো নীরব হয়ে ওঠেনি, তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবে। আকাশটাও বেশ মেঘলা। বিকালে অল্প বিস্তর শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপ টিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ দেখায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারের পাট চুকিয়ে যার যার কক্ষের দ্বার দিয়েছে। পৃথা কক্ষে প্রবেশ করেই বিছানার উপরে রাখা বিকালে শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন কেমন লাগছে তার। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে, নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত। পৃথার শাড়িটা নিয়ে ব্যস্ততার মধ্যেই বিছানার উপরে ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝঙ্কার তুলে। মেয়েটা বিরক্ত হলো বোধহয়। কে আবার এই সময় কল করেছে? পৃথা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে এলো বিছানার পানে। মোবাইলের স্ক্রিনে জল জল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করলো সে। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে তখন, তবেই কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তি ভাব প্রকাশ করলো না, বরং নম্র কণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথেই উপাস থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক? এই মাঝরাতে কল করে জবাবদিহিতা চাইছে। আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দেবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে এসব কি প্রশ্ন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খেঁচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দেবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছে। এই রাজাকার। এইটুকু শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপলো পৃথা, কটমট করে বলল, এই এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আতপাগল লোক তো হাত ধুয়েই তার পেছনে পড়ে গেছে, চাইছেটা কি এ? পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো। অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসলো, দাঁত দিয়ে নিজের ওষ্ঠ কামড়ে বলল, প্রেম করতে। করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আতপাগল লোকের সাথে প্রেম করার সাথে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে ততক্ষণ টানাটানি করব, তাও ভালো। তুর্য ভ্রু কুচকালো, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে। আমি ছাড়া তোমার কোনো গতি নেই। পৃথা চলে উঠল, গরজানো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না, ব্রিটিশ পুরুষ। রাত বিরাতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছে না আপনার? আপনাকে আমি ব্রিটিশ আতপাগল ভেবেছিলাম, এখন তো দেখছি চরম অসভ্য বটে। আমি তোমার ভাবনার চেয়ে অধিক অসভ্য মুরগির বাচ্চা। ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেঙচি কাটল, তার ছেলে স্বরে বলল, আপনার সাথে আর কথা হলে তো টের পাবো, আপনার সাথে তো আমার আর কথাই হবে না। তুর্য নিঃশব্দে হাসলো, ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিশালতার আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটি কথা মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কড়া নাড়ল সাথে সাথেই। হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণেই বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এইসব প্রেমময় বাক্য আওড়াচ্ছে? এই পুরুষ এখনও তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে। দুজন দুজনের সম্পর্কে তেমন কিছু জানা হয়ে ওঠেনি এখনো। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকেই বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কি হলো, মাত্র 3-4 দিন ধরে পরিবর্তন এলো এই পুরুষের ব্যবহারে। খুব করে ভালো ব্যবহার করছে পৃথার সাথে, আবার সময়ে অসময়ে প্রেমময় বাক্য বাণী কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কী সব বলল,
কথাগুলোর শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল, ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রু যুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে এই অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এগুলো? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল, বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কথাটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা। তুর্য হাসল। মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার। তুর্য ভাবল আবারও কল করবে পৃথাকে, আর একটু বিরক্ত করবে, কিন্তু তার আগেই হন্ততন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরশ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার ওরা এসে গেছে। তুর্য পেছনে ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। কারা এসে গেছে? আরশ তাড়াহুড়ো শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে। তার লেজ ধরেই রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তেই তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নেবে। একটা গাধার বাচ্চাও যেন রাজ্যের মাটিতে পড়ে না থাকে। সুদীর্ঘ এক রাত করিয়ে সকালের দেখা মিলেছে। রাতের নিস্তব্ধতায় ঘেরা শহরটা আবার ব্যস্ত হয়ে পড়তে শুরু করেছে ধীরে ধীরে। তবে এই ব্যস্ততার মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে আজ হামলে পড়েছে কিছু ভয়ঙ্কর শ্রেণীর লোক সমাজ। সচরাচর রাজশাহীর এমন মফস্বল শহরে সন্ত্রাস কিংবা গোলাগুলির মতন ঘটনা দেখা যায় না তেমন। তবে আজ গুলি চলছে তীব্র বেগে, গুলি, চিৎকার, চেঁচামেচি এবং জনগণের বাঁচার হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে চারিদিকে। আরুষকে দেখা যাচ্ছে সেই ভিড়পূর্ণ গোলাগুলিময় স্থানে। কাউকে কল করে সে বলছে কিছু একটা। কিছুটা সময় অতিবাহিত হতেই ভিড় ঠেলে বেরিয়ে এলো পরিপুষ্ট বলিষ্ঠ দেহেই কিছু জনসংখ্যা। তারা বেরিয়েই দুই দলে বিভক্ত হয়ে গেল। অর্ধেক লোক জনগণকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজে লেগে পড়ল মুহূর্ত ব্যয় না করেই, আর বাকি অর্ধেক নিজেদের নিকট সংরক্ষিত বন্দুক হাতে তুলে পাল্টা গুলি ছুড়ল দুর্বৃত্তদের উপর। তুর্য এতক্ষণ গাড়িতে বসে বসে অবলোকন করছিল আশেপাশের পরিস্থিতি। গতকাল রাতে সে বলেছিল এই দুরাত্মা গাধার বাচ্চাগুলোকে তুলে নিতে, কিন্তু আহাম্মকগুলো তো পারেনি। ফলস্বরূপ আজ এই গোলাগুলি। শুধুই সাধারণ জনগণের ওপর এই ভোগান্তি নেমে এলো। এগুলোর একটাকে দিয়েও যদি কোনো কাজ হয়। তুর্য বিরক্ত হলো ভীষণ। একটু ঝুঁকে পায়ের গোড়ালির কাছ থেকে বের করে আনলো লুকায়িত একখানা বন্দুক। মুখে কালো মাস্ক চেপে বেরিয়ে পড়লো গাড়ি থেকে। দুর্বৃত্তদের নিশানা করে পরপর দুটো গুলি ছুড়ল। একটা গিয়ে লাগলো একজনের ডান পায়ে এবং অন্যটা অন্য একজনের হাতে। তুর্য আরেকটা গুলি ছুটতে উদ্যত হতেই পাশে থেকে শোনা গেল অতি পরিচিত কণ্ঠের চিৎকারের ধ্বনি। ছেলেটা কিছুটা চমকালো। পাশ ফিরতেই আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে তার পানে। পরনে কলেজের পোশাক আর পিঠে ব্যাগ। মেয়েটা বোধহয় কলেজে যাচ্ছিল। তুর্য বিচলিত হলো। হাতে ধরে রাখা বন্দুকটা লুকিয়ে ফেললো প্যান্টের আড়ালে। পৃথা ভীতু হলো বেজায়। এমন কোনো পরিস্থিতিতে এর আগে সে পড়েনি কখনো। এই যে সত্যিকারের বন্দুক, তাও সে আগে দেখেনি কখনো। তাই তো হুট করে সম্মুখে এত গোলাগুলি, রক্তপাত, আহত, চিৎকার, চেঁচামেচি, লোকজনের ছুটাছুটি দেখে ভীতু হয়ে পড়েছে মেয়েটা। তার উপর আবার তার সম্মুখে দাঁড়িয়েই লোকটা গুলি চালাচ্ছে, কি দক্ষতার সাথে। পৃথার ভেতরের মধ্যেই সে লক্ষ্য করলো তার সম্মুখে দাঁড়ানো এতক্ষণের গুলি চালানো লোকটা এগিয়ে আসছে তার পানে। মেয়েটা ভীত হলো আরও। লোকটা তার পানে কেন যাচ্ছে? তাকে গুলি চালাতে দেখে ফেলেছে বলে কি মেরে দেবে এখন? দিতেও পারে, এদের বিশ্বাস নেই কোনো। পৃথা ভয়ে 2 পা পিছিয়ে গেল। কম্পিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না প্লিজ, আমার এখনো বিয়ে করা বাকি। আমি মরে গেলে আমার জামাইটা বিয়ের আগে বিধবা হয়ে যাবে। পৃথার কথায় ভ্রু কুচকাল তুর্য। মেয়েটা আবোল তাবোল এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? তুর্য আরও তড়িঘড়ি করে এগিয়ে গেল পৃথার পানে। পৃথার হাঁটু কাঁপলো ভয়ে। এমনি মাথা ঠিক নেই তার। মৃত্যু ভয়ে কী থেকে কী বলছে সে নিজেও জানে না। নয়তো সজ্ঞানে থাকলে এমন পরিস্থিতিতে এমন উদ্ভট কথাবার্তা অন্তত
তার মুখ দিয়ে বেরোতো না। পৃথা নিজের প্রাণ বাঁচাতে পালাতে চাইল, কিন্তু পারল না। তার আগেই তাকে ধরে ফেলল তুর্য। পৃথার কলিজা কাঁপল। তার ভাবনা মতে মৃত্যু সম্মুখে এসে দাঁড়িয়েছে তার। না, আর পারল না। মস্তিষ্কে অতিরিক্ত ভয়, চাপ এবং চিন্তায় মেয়েটা জ্ঞান হারাতে সময় নিল না বেশিক্ষণ। ঢলে পড়ল তুর্যের বক্ষে। তুর্য অস্থির হলো, হৃদয়ে ঝড় উঠল। কি হয়েছে তার ছোট্ট বউটার? তুর্য বিচলিত কণ্ঠে ডাকলো বউকে, বলল, পৃথা, পৃথা, কি হয়েছে? চোখ খোলো। পৃথা চোখ খুলল না। তুর্যের অস্থিরতা বাড়ল। সেই মেয়েটাকে ধরে নিয়ে বসালো গাড়ির ভেতরে। অতঃপর নিজেও সিটে বসে মেয়েটার মাথা নিল কাঁধে। আলতোভাবে কয়েকটা চাপড় দিল বউয়ের নরম গালে। আবারও ডাকলো। পৃথু, পৃথু। পৃথার হুঁশ নেই, কোনো কথা বলছে না। তুর্য অস্থিরতায় নিজের মুখ থেকে মাস্কটা খুলে ছুঁড়ে মারল গাড়ির পেছনের দিকে। গাড়ির ভেতরে থাকা পানির বোতল থেকে অল্প পানি হাতে নিয়ে ছিটা মারল পৃথার চোখে মুখে। তবুও মেয়েটা চোখ খুলল না। তুর্য ভেজা হাতেই আবারও আলতোভাবে কয়েকটা চাপড় দিল মেয়েটার গালে। ব্যগ্র কণ্ঠে শুধালো, কি হয়েছে? কথা বলো বউ। ওদিকে গোলাগুলিও থেমে গেছে ততক্ষণে। তুর্যের লোকেরা দুর্বৃত্তের পুরো দলটাকে ধরে নিয়েছে, স্থান পরিষ্কার করে দিয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ অনুকূলে। কেউ এসে হুট করে বলতে পারবে না এখানে একটু আগে এত বড় গোলাগুলি হয়েছে। আরও শেষে বসলো গাড়ির ড্রাইভিং সিটে। পৃথাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে তুর্যকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, ম্যামের কি হয়েছে স্যার? তুর্য পৃথার পানে দৃষ্টি রেখে জবাব দিল, গোলাগুলি দেখে ভয় পেয়ে গেছে। থামলো তুর্য। চোখ মুখ শক্ত করে পরক্ষণেই বলল, গাধার বাচ্চাগুলোকে ততক্ষণ পেটাবি যতক্ষণ না জ্ঞান হারায়। আমার বউকে ভয় দেখানো, ওদের বাপের নামে আমি ভুলে দেব। কথাটা শেষ করে আবারও ব্যস্ত ভঙ্গিতে পানি ছিটিয়ে দিল পৃথার চোখে মুখে। মেয়েটা খানিক বাদেই পিট পিট করে চোখ মেলে তাকালো। সাথে সাথেই উত্তেজিত হয়ে পড়লো আবার। উত্তেজিত কণ্ঠে বলল, আমাকে মারবেন না দয়া করে, আমি কাউকে কিছু বলবো না। তুর্য দুই হাতে নিজ বক্ষের সাথে আগলে নিল মেয়েটাকে। আদরে কণ্ঠে বলল, কেউ মারবে না তোমাকে, আমি আছি তো। পৃথা বোধহয় ভরসা পেল তুর্যের কথায়। উত্তেজনা কমলো কিছুটা। তবে যখনই মেয়েটা আবিষ্কার করলো সে তুর্যের বুকে লেপ্টে রয়েছে, সাথে সাথে ছিটকে দূরে সরে গেল। লাজে গাল দুটো লাল হয়ে গেল পৃথার। ছি ছি, সে কি এতক্ষণ এই পুরুষের শরীরের সাথে লেপ্টে ছিল? এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। আমতা আমতা করে বলল, এখানে একটা লোক গুলি চালাচ্ছিল তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম, এই আর কি। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটা তাকে চেনেনি। চিনলে হয়তো ঝামেলা হতো অনেক। এমনিই তাদের সম্পর্কের ঠিক নেই কিছু। তার মধ্যে এই যদি পৃথা কোনো মতে জেনে যেত এই গোলাগুলির মূল সে, তবে আর এই জন্মে বউকে পাওয়া লাগতো না। ভাগ্যিস মাস্ক পরেছিল, ওই মাস্কটাই আজ বাঁচিয়ে দিল। রাতের আধারে ছেয়ে গেছে চারপাশটা। চারিদিক নীরব হতে শুরু করেছে একটু একটু করে। শিকদার বাড়ির সবাই রাতের খাবার খেতে বসেছে ইতিমধ্যে। পৃথা খাবার নিয়ে শুধু বসেই রয়েছে, খাচ্ছে না মোটেই। চোখের সম্মুখে বারবার তার ভেসে উঠছে আজ সারাদিনের ঘটনাগুলো। সারাদিনের স্মৃতিচারণ করতে করতে হঠাৎই মেয়েটার স্মরণে এলো তুর্যের কথা। অমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য থেকে ওই লোকটাই তো তাকে বাঁচিয়েছিল। আচ্ছা, এই তুর্য চৌধুরী আসলে কে? কি তার পরিচয়? পৃথার হঠাৎ মনে এলো সেদিন ছেলেটা বলেছিল তার বাবা তুর্যকে চেনে, চিনতেও পারে। তাই হয়তো তুর্য কলেজে তার বাড়ির ঠিকানা খুঁজছিল, কিন্তু সেই মনে মনে ভুল ধারণাই মুছেছিল। তাছাড়া পৃথার নিকটও তুর্য চৌধুরী নামটা পরিচিত মনে হচ্ছে, তবে কোথায় শুনেছে মনে করতে পারছে না ঠিক। পৃথা চোখ তুলে তাকালো বাবার পানে, উৎসুক হয়ে ডাকলো, বাবা। পলাশ শিকদার খেতে খেতেই জবাব দিল, কিছু বলবে? পৃথা কোনো ভনিতা ছাড়াই সরাসরি প্রশ্ন করলো, তুর্য চৌধুরী কে বাবা? খাবারেই হাত থেমে গেল পলাশ শিকদার, পিয়াস এবং পিয়ালের। সোফিয়া বেগম সবাইকে এতক্ষণ খাবার পরিবেশন করেই নিজেও কেবল বসেছিল খেতে। এর মধ্যে হঠাৎ মেয়ের এমন অপ্রত্যাশিত প্রশ্নে তিনিও থমকে গেছেন। হৃদয়ে ভয়ের জন্ম নিল সোফিয়া বেগমে। তবে কি নিজের বান্ধবীর সাথে সম্পর্ক ধরে রাখতে মেয়ের অপরিণত বয়সে যে ভুল তারা করেছিল তার সামনে আসতে শুরু করেছে?
তুর্য কি বলে দিয়েছে পৃথাকে সব? এখন মেয়েটার কি হবে? মেয়েটা কিভাবে নেবে সব কিছু? সুফিয়া বেগমের ভাবনার মধ্যেই মুখ খুলল পিয়াল। বড় ভাই আর বাবা এখনো অবধি পৃথার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর না দিলেও সে চুপ রইতে পারল না। অধৈর্য হয়ে বোনকে প্রশ্ন করল, কেন তুর্য চৌধুরীকে দিয়ে তোর কাজ কি? সে কিছু বলেছে তোকে? পিয়ালের প্রশ্ন শেষ হতে না হতেই পিয়াস মুখ খুলল, গম্ভীর কণ্ঠে শুধালো, তুর্য চৌধুরীর সাথে তোর কোথায় দেখা হয়েছে? অপ্রস্তুত হলো কিছুটা। তুর্যের সাথে দেখা, ঝগড়া, রাতে ফোন কলে কথা বলা, এসব যদি বলতে যায় তবে তাকে বিপদে পড়তে হবে। তার ভাই আর বাপ মিলে পুঁতে দেবে এখানে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, কলেজের সম্মুখে এক লোকের সাথে দেখা হয়েছিল। তিনি তার নাম বলেছেন তুর্য চৌধুরী। আমি চিনি না বলে জানতেই সে বলল তোমার বাবা চিনে, তার কাছ থেকে আমার পরিচয় জেনে নিও। পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখেই বললেন, আমি কিছু জানি না তুর্য চৌধুরী কে, এই নামে আমি কাউকে চিনি না। কথাটা শেষ করেই আবারও ওরা শুরু করলেন বয়স্ক লোকটা এমন ভাব যে সত্যিই সে চেনে না তুর্য চৌধুরী নামের কাউকে। পৃথা অবাক হলো কিছুটা। কেন যেন পিয়াস আর পিয়ালের তুর্যকে নিয়ে আগ্রহ দেখে তার মনে হয়েছিল ছেলেটাকে তার পরিবার চেনে, অথচ পলাশ শিকদার বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলে দিল চেনেন না। মনের কোণে কোনো প্রশ্ন জাগলেও তা প্রকাশ করলো না পৃথা। হতে পারে তার পরিবার সত্যিই চেনে না তুর্যকে, ওই লোকটাই মিথ্যা বলেছে। এমনি আতপাগল ব্রিটিশ লোক তুর্য চৌধুরী। পৃথা দ্রুত তার খাবার শেষ করে উঠে চলে গেল। এমনিও আজ সারাদিনের ঘটনায় তার খাওয়া দাওয়ায় মনোযোগ ছিল না কোনো, তাই একটু আগেই শেষ হয়েছে খাওয়া। অন্য সময় হলে হয়তো বাবা ভাইয়া কম খাচ্ছে কেন, খাবার নিচ্ছে না কেন, এত তাড়াতাড়ি উঠে যাচ্ছে কেন, এ নিয়ে হাজার খানেক প্রশ্ন তুলত। শেষে জোর করে চেয়ারে বসে গান্ডে পিণ্ডে গেলাতো। আজ অবশ্য তেমন কেউই কিছু না করায় বেশ চমকেছে পৃথা, তবে চুপচাপ সটকেও পড়েছে। এখানে এই নিয়ে প্রশ্ন করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। পরে দেখা যাবে তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে ধরে বেঁধে খাওয়ানো শুরু করেছে। পৃথা যেতেই পিয়াস এবং পিয়াল যেন হামলে পড়ল বাবার ওপরে। এতক্ষণ তারা এখান থেকে পৃথার সরার অপেক্ষা দিয়েছিল। পিয়াস বেশ চিন্তিত সুরেই বলল, বাবা, তুর্য পৃথুর সামনে চলে এসেছে, এখন কি করব আমরা? পিয়াল অধৈর্য হয়ে উঠল, অধৈর্য কণ্ঠে বলল, ও যদি একবার ওদের বিয়ের কথাটা বলে দেয় পৃথুকে, তখন কি হবে? সুফিয়া বেগম অধৈর্য হয়ে উঠলেন আরও, ভয়ার্থ কণ্ঠে শুধালেন, ছেলেটা যদি কোনো ক্ষতি করে দেয় আমার মেয়ের? পলাশ শিকদার বুঝলেন নিজের স্ত্রী এবং ছেলেদের ব্যাকুলতা, তবে তার মধ্যে তেমন একটা বিচলিত ভাব দেখা গেল না, বরং বেশ থমথমে কণ্ঠেই তিনি বললেন, বিষয়টা নিয়ে ভাবতে দাও আমাকে। বেলা গড়িয়েছে কিছুটা, চারিদিকটা সূর্যের ফুটফুটে উজ্জ্বল আলোয় ভরে উঠেছে। ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে সকাল 9টা। পৃথার কলেজের সময় হয়ে এসেছে। মেয়েটা খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যেই তৈরি হয়ে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে, কিন্তু কক্ষে আসতেই মুখোমুখি হলো পলাশ শিকদারের। ওই অবশ্য নতুন কিছু নয়, পৃথার কলেজে যাওয়ার সময় প্রায় পলাশ শিকদার বসে থাকেন বসার কক্ষে, মাঝে মাঝে পত্রিকা পড়ে, আবার মাঝে মাঝে টিভিতে খেলা বা নিউজ দেখে। তার ব্যবসার কাজ এখন বেশিরভাগই দুই ছেলে সামলায়, মাঝে মাঝে শুধুমাত্র ব্যবসায় একটু উকি দিতে যান তিনি। এই প্রায় দিনের মতোই আজও বসার কক্ষেই সোফায় বসে পত্রিকা পড়ছিলেন। তবে মেয়েকে আসতে দেখে তিনি পত্রিকা থেকে চোখ ঘুরিয়ে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠেই বললেন, কোথায় যাচ্ছ? পৃথা ভরকে গেল খানিকটা। সে যে প্রতিদিন এই সময় কলেজে যায় তা তো জানে তার বাবা, তাছাড়া এই মুহূর্তে ও তার শরীরে কলেজের পোশাক, আবার পিঠে ব্যাগ, তারপরে জিজ্ঞেস করছে কেন। পৃথা নিজের ভরকানো ভাব প্রকাশ করলো না বাবার সম্মুখে, নমনীয় কণ্ঠেই বলল, কলেজে বাবা। পলাশ শিকদার মেয়ের দিকে থেকে চোখ ঘুরিয়ে আবারও তাকালো পত্রিকার পানে, আদেশের সুরেই বললেন, আজ কলেজে যেতে হবে না তোমাকে। পৃথা আশ্চর্য হলো, বাবা তাকে কলেজে যেতে বারণ করছে? অবিশ্বাস্য। সেই মাঝে মাঝে কলেজে না যেতে চাইলেও বাবার ধমকের জোরে উড়ে চলে যেতে হয় কলেজে, অথচ আজ কিনা সে নিজেই বলছে কলেজে যেতে হবে না। পৃথা অবাক কণ্ঠেই বলল, কেন?
আমি বলেছি তাই। পৃথাও আর কথা বাড়ালো না। বাবা যখন একবার কলেজে যেতে বারণ করেছে, সে যাবে না। এমনিতেও কলেজে যেতে হবে না শুনে বেশ খুশি হয়েছে মেয়েটা। রোজ রোজ কলেজে যেতে হবে না তার, শুধুমাত্র বাপ ভাইদের ভয়ে যেতে হয়। আজ যাক, তাও বাবা বারণ করেছে। পৃথা বাবার সম্মুখ থেকে কেটে পড়ল দ্রুত। বাবার যদি আবার মত বদলে যায়, না না, বাবার মত বদলানোর আগেই ঘরে গিয়ে কলেজের পোশাক পাল্টে ফেলতে হবে। প্রায় ঘন্টা খানেক পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করলো তুর্য। কত মেয়ে এলো গেল, অথচ তার বউয়ের দেখা নেই। বাড়ির সম্মুখে আরুষকে দাঁড় করিয়ে রেখেছিল যে যখনই পৃথা এখান থেকে যাবে তাকে খবর দিতে। আরুষ রাস্তায় দেখা পায়নি মেয়েটার। তারা ভেবেছিল আজ হয়তো আরুষ রাস্তার পাশে দাঁড়ানোর আগেই পৃথা কলেজে চলে গেছে, তাই দুজনে মিলে চলে এলো সোজা কলেজে। অথচ এখানেও মেয়েটার খোঁজ নেই কোনো। পৃথাদের ক্লাসও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে কি ফাঁকিবাজ মেয়েটা কলেজে আসেনি? হয়তো আসেনি। তুর্যের মেজাজ গরম হলো। সে সেই সকাল থেকে একটাবার বউয়ের মুখটা দর্শনের জন্য হাফ হিত্তেশ করে মরছে, আর মেয়েটা কলেজেই এলো না। তুর্যের রাগ লাগলো। ইচ্ছে হলো বউকে যদি ঠাঁটিয়ে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিত। তবেই পরক্ষণেই নিজের চোখ মুখ শক্ত হয়ে উঠল তুর্যের। ক্ষিপ্ত দৃষ্টিতে সে তাকালো নিজের হাতের পানে। ঠাঁটিয়ে চর সে কাকে মারবে? তার বউকে। একবার না জেনে থাপ্পড় মেরে দিয়েছিল বলে কি সে আবারও মারবে? হ্যাঁ, এই পৃথিবীতে তুর্যের বাচ্চা বউকে মারার অধিকার সে কাউকেই দেয়নি, এমনকি নিজের হাতকেও না। তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট কেটে মোবাইলটা বের করলো। দ্রুত কল লিস্ট থেকে কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে একটা সুমিষ্ঠ নারী কণ্ঠ তাকে জানান দিল নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যর কপালে ভাঁজ পড়ল। তার মুরগির বাচ্চার মতন বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে তো বলবে কেটে দিলে বা ব্ল্যাক লিস্টে ফেললে। পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হলো না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্লক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো। ছেলেটা তড়িঘড়ি করে আবারও কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো। সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলেছে। ক্রোধ জাগলো তুর্যের। মস্তিষ্কটা ফুটে উঠল টক বকিয়ে। কত বড় সাহস এই নারীর, তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে! তুর্যের ক্রোধের মধ্যে কলটা ধরল পৃথা। সাথে সাথেই বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য। হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমায় কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা। তবু দমে গেল না মেয়েটা। ঢোক গিলেই বলল, এতে আমার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে, যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো। আপনার কি? তুর্য আরও তেতে গেল। দাঁতে দাঁত চেপেই বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেবো বেয়াদব মেয়ে। সাথে সাথেই তুর্যের ভেতর থেকে হার আরেকটা সত্তা যেন তার থেকেও দ্বিগুণ খেপে গেল। তাকে শাসিয়েই বলল, তোকে কে সাহস দিয়েছে আর বউয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয়, তোরটা ছিঁড়ে আগে। নিজের সাথে নিজের যুদ্ধে চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলেই তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তি মতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার ওপর ক্রোধিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, শান্তি শান্তি, মুরগির বাচ্চার মতো বউ তোর। তোর উপরে এতটা রাগ দেখানো তোর প্রকৃতির বিরুদ্ধ। হৃদয়টা সর্বদা বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বুকের মধ্যে, অথচ সমর্থন বউয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধের শিকার কত লঙ্কিত হলো, এবং তার আশেপাশের পরিবেশে রাগ চটা বদমেজাজি হিসেবে পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। ইও কি বিশ্বাসযোগ্য? থপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। ক্রোধ কমিয়ে শুধালো, কলেজে আসুনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখা গেল, এবং এটা দেখে অবাকও হলো পৃথা। এই মাত্র না লোকটা হুঙ্কার ছাড়লো, এর মধ্যেই আবারও ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন করল, আপনি না এইমাত্র বাঘের মতো গর্জন ছাড়লেন, হঠাৎ বিড়ালের মতো মিউ মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল,
পুরুষ মানুষ বাইরে যতই বাঘ থাকুক, বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। পৃথা বিভ্রান্ত হলো। কি বলছে এই পুরুষ? কে বাঘ আর কেই বা বউ? পৃথা ভ্রুকুচকে শুধালো। মানে? সূর্য এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্ন। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসোনি? সূর্যের নরম কণ্ঠের পরিপ্রেক্ষিতে পৃথাও আর ক্রোধ দেখালো না, নরম কণ্ঠেই বলল। বাবা যেতে দেয়নি। সূর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তা দিবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করেই বুকে হাত দিল সূর্য। এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তো তাতে কি হয়েছে? বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগেই সূর্য আবারও বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর আর আলশামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এ লোক যখন তখন তার বাবা ভাইদের অপমান করা শুরু করে দেয়। ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা রাজাকার, আলবদর, আলশামস কোনোটাই নয়, বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফেলে যাওয়া বাচ্চা আপনি। সূর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল। অবাক হওয়ার ভান ধরেই বলল, ছেচে মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটুও কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়েও পারল না। মিনিটে মিনিটে ভুল বদলায় এই আধপাগল লোক। পৃথা কপাল টান টান করল, কাট কাট কণ্ঠেই বলল, না, কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার, আলবদর, আলশামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, ঠিক তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতে একটুও বুক কাঁপেনি। সূর্যের চোখ দয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখেছ। যাক, ব্যাপার না, আমিও দেখি এরা আর কি করতে পারে। দিন শেষে ওই রাজাকারদের আমার মতো মুক্তি সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো ঘেঁষিটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলায়। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগলেন আপনারা। সূর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল পৃথা বলেনি। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবারও বউকে স্বাধীন করার কত প্রচেষ্টাই না চালাচ্ছে। সূর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সবসময় সত্যি বলি। তা না হয় বুঝলাম। এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। সূর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে। ভ্রু কুচকে শুধালো, আপনার বাসা আমি কেন যাব? সূর্য ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমন ভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি সূর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে, যেমন এই পুরুষ শুরু করেছে। 2 দিন একটু কথা বলেছে তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললেই যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। সূর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহিত করবে। এছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভিতরে আগে থেকে সকল হুমকি ধমকি সাজিয়ে রেখেছে সূর্য। ছেলেটা হুমকি স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসবো, কোনটা? থামলো সূর্য, আবারও বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতে আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বনে গেল। এসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যা কথা বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি এসব কথা কখন বললাম? মিথ্যেবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। পৃথা তেথে গেল, কটমট করে বলল,
বাবা তাহলে ঠিকই বলেছে, কিন্তু আপনি আমাকে মিথ্যে বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলেই প্রশ্ন করলো। তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনেই জবাব দিল। বাবা বলেছেন তিনি আপনাকে চেনেন না, অথচ আপনি সেই দিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চিনে। তুর্যের কপালের ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এ কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো সেদিনই তো সে বলেছিল। রাজাকারে ভালো মানুষ চেনে না। হেয়ার নতুন কি? তুর্য পৃথার কথায় ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবারও হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? গাড়িতে আছি আমি। গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আত পাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে তাহলেই তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে তবে তো আজ মরতে হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য পাকা হাসলো, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলেই কল কাটলো তুর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয় তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র 2 জন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবুও এই অতি আধুনিক সভ্যতার বিশ্বাস করতে কি আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজেদের রূপ বদলে নিতে 2 বার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ, আবার না গিয়ে উপায়ও নেই কোনো। ছেলেটা একবার এ বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগ এর মধ্যে থেকেই মরিচ গুলিয়ে রাখা একটা স্প্রের বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এই মরিচ গোলানো স্প্রে রাখে পৃথা। আজও সেই বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্যে। যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে সে আবারও মুখোমুখি হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতামতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে আমার নতুন এক বান্ধবী এই বিল্ডিংয়েই বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে ঘুরে আসি একটু। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানেই তুর্য আসবে কোথা থেকে। প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনিই যেতে দেবে, কিন্তু পরক্ষণেই কী ভেবে আবারও সোফায় ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো, আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয় ডানা বাঁধল তার হৃদয়। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যা বলেছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইলো নিজের বাবাকে, জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংয়েই যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠেই বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা বলল মহা বিপাকে, না গিয়েও তো উপায় নেই। তাহলেই তুর্য এখানে চলে আসবে, আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেই বাঞ্ছনীয় নয়। অগত্যা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিংয়ের সম্মুখে এসে থামলো পৃথা। ধোক গেলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়ে আমার বান্ধবীদের বাসা। পলাশ শিকদার মেয়ের কথার সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছে, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটলেন না বিষয়টা নিয়ে। বিল্ডিংয়ের সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও তাহলে, আমি আসছি এখন।
পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করলো। তুমি ভিতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এক অক্ষরের উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিংয়ের ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজেভাবে, আর তারপর সোজা উপরে। পৃথা ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবেই বলল, আচ্ছা, আমি ভিতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিংয়ের ভেতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বসার ঘরে ঢুকতেই দেখা পেলেন পিয়াস এবং পিয়াল বসে রয়েছে সোফার ওপরে। তাদের সাথে সোফিয়া বেগমও রয়েছেন। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখি পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তিত কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতে পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করছে নাকি বাবা? পলাশ শিকদার একবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি পিতার আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবারও একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপরে বসতে বসতেই বললেন, আজ সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসবে পিতাকে। সব ঠিকঠাক থাকলে কাল আকত। সোফিয়া বেগম পিয়াস পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে এই কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরেই বলল, এসব কি বলছো বাবা? পৃথার আবার বিয়ে? আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আর উপায় নেই কোনো। তুর্য চৌধুরী ইতিমধ্যে পিতার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সবকিছু বলে দেয় তখন কি হবে ভেবেছো? বাবার সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতে তার পিতামাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর যদি তুর্য তখন বিয়েটা মেনে নিত, তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসা শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা, সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্ককে কীভাবে টেনে নিয়ে যেত সারা জীবন? বাবা মেয়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের। শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের ওপর বলতে পারে না কিছুই। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজেদের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কী শুরু করেছে পলাশ শিকদার? বহুদিন আগে নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবারও একই খেলায় মেতে উঠেছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার ওপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল, বয়সের ভারে শরীরের রক্ত টগবগে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠেই বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছো, এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক। এইটুকু বলতেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াস। বয়সের ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে, তাছাড়া বাবা মা ভক্ত বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠে বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তোর জোর থেকে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমার কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুর্য পিতার আর খোঁজ করবে না। ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পিতার খোঁজে, তবে অন্য কোথাও গিয়ে যেতে পারবে। মনে রাখবে, লোহা লোহা কাটে, তেমনি পিতাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পৃথাকে ওর কাছে দিয়ে দাও।
তুর্য যখন ওকে ফিরিয়ে নিতে চাইছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এতটা দূরে চলে এসেছে, তখন আমাদেরও উচিত ওদের এক করে দেওয়া। হাজার হলেও মা তো, কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে এত কথা বললেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই, কারণ মেয়ের জীবনের এই অবস্থার সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আবদারটা সুফিয়া বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন মহিলা, একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনো, এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে দেওয়ার কথা ভাবাটাও কি অন্যায় নয়? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করছিল ওই তুর্য। আমার মেয়েকে বিয়ের আসলে ফেলে গিয়েছিল। বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-7টা বছর আমার মেয়েটার কোনো খোঁজ খবর রাখেনি। একটা বারের জন্য জানতে চায়নি আমার মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছরে এক তরতাজা পুরুষের সাথে 10 বছরে এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটা তো কোনো দোষ করেনি। এমনকি ও তখন ভালোভাবে বিয়ের মানেটাও বুঝতে শেখেনি। ওর জন্য আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরেও সবটা মেনে নিয়েছিলাম। পিতার জীবনের অতীতের কিছুই সামনে আনিনি ওর। কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে জুটলো? আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে? কই, আমার মেয়ের খারাপ সময় তো তাকে দেখিনি মেয়ের পাশে। যাক, ধরে নিলাম বিয়ের দিনে ঘটনায় রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকা মেয়েকে মানতে পারেনি। কিন্তু তারপর কেন ও এই 7টা বছর আমার মেয়ের খোঁজ খবর নিল না? ও অন্তত একটা কল করে মাপ চাইতে পারতো সবার থেকে, একবার বলতে পারতো ও বিয়েটা মেনে নিয়েছে। তাহলে তো আর আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না, সমাজ পরিবার বাজে মন্তব্য করার সুযোগ পেত না। পলাশ শিকদার থেমে গেলেন, আবারও একটু সময় নিয়ে বললেন, আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরে ত্যাগ করেছিল। পলাশ শিকদারের প্রতিটি কথা সত্যি, এরপরে আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যত্র বিয়ে দিতে পারো না বাবা? এমনি ওদের বিয়ে রেজিস্ট্রি হয়নি, তখন পিতার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইন বহির্ভূত। সোফিয়া বেগম ইতস্তত করলেন, আমদা আমদা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে, শরীয়ত মোতাবেক তো বিয়ে হয়েছিল ওদের। পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নেব, তালাক দিয়েই আমি বিয়ে দেবো আমার মেয়ের। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় পিতাকে দেখতে আসবে, তা জেনে রাখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভেতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা। পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভড়কে গেল, পরক্ষণে সামলে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখ পানে তাকিয়ে দেখল তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছে? পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আপনার সাথে কথা বলার বড় জোর 15 মিনিটের মধ্যে এসেছি আমি, এটা দেরি? তুর্য মৃদু হাসলো, অতঃপর বলল, তোমার অপেক্ষার কাটানোর প্রতিটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একটা বার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথা রীতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবারও বলল, এসো, ভিতরে এসো। পৃথা ভেতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতেই তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবি পরে, আগে রান্না করে চলো। পৃথা ভ্রু কুচকাল, সন্ধিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না টান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে এনে থাকেন, তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর তুলিয়ে হাসলো। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরে প্রশ্ন করলো, আপনি রান্নাও করতে পারেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছে। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে ভুল করিনি তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল, তুমি কখনো ভুল করনি,
যা বলছিল আমার ছিল, আর তার শাস্তিও ভোগ করছে ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে বলল, কি ভুল করেছিলেন আপনি? তুর্য হাসলো আবারও, ভীষণ সূক্ষ্মভাবে এড়িয়ে যেতে চাইলো পৃথার প্রশ্নটা। একটা ঝুড়িতে কিছু চাল নিয়ে সে হাতে ধরিয়ে দিল মেয়েটার। মুখ বাঁকিয়ে বলল, আমি রান্না করব, আর তুমি শুধুমাত্র বসে বসে খাবে, তা তো চলবে না। চালটা ধুয়ে নিয়ে আসো তাড়াতাড়ি। পৃথা কথা বাড়ালো না, বাধ্য মেয়ের মতন চাল ধুতে শুরু করলো। খানিক সময়ের ব্যবধানে চাল ধোয়া শেষ করে মেয়েটা খেয়াল করলো তুর্য একটা ছুরি দিয়ে সবজি কাটছে। পৃথা এগিয়ে গেল সেদিকে, তুর্যকে বলল, দিন, আমি করছি, আপনি বরং রান্না চাপান। তুর্য সাথে সাথে নাকচ করে দিল পৃথার এই প্রস্তাব। সবজি কাটতে কাটতে বলল, তার কোনো প্রয়োজন নেই, পরে দেখা যাবে সবজির বদলে ছুরি নিজের হাতে চালিয়ে দিয়েছ। পৃথার দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মানল না তুর্যের কথা, বরং ছেলেটার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলল, শুনুন, আমি কাটছি। তুর্য এবার আর কিছু বলল না। সবজি কাটার দায়িত্ব সে পৃথাকে দিয়ে গেল রান্নার দিকে। মেয়েটা সবজি কাটছিল আর হাড় চোখে দেখছিল তুর্যকে। চুলার আঁচে ছেলেটার ফর্সা মুখটা কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপাত দেখা যাচ্ছে। আবার মাঝে মাঝে ঠোঁট কামড়ে রান্নার অবস্থা পর্যবেক্ষণ করছে। পৃথা যেন তুর্যের এই রূপেই হারিয়ে গেল মুহূর্তেই। মুগ্ধ হলো তার দৃষ্টি। এতদিন ঝগড়ায় নিজের ক্রাশ খাওয়াকে দমিয়ে রাখলেও আজ আর পারল না। ছোটোখাটো একটা ক্রাশ খেয়ে বসলো তুর্যের ওপরে, আর সাথে বেখেয়ালিতে নিজের হাতটাও কেটে বসলো অবশেষে। সে সত্যিই তুর্যকে দেখতে গিয়ে সবজির বদলে হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। তবে খুব বেশি কাটার আগেই লাফিয়ে দূরে সরে গেল মেয়েটা। কণ্ঠে তুলল আমূলক ব্যথাতুর ধ্বনি। হকচকালো তুর্য চুলার দিক থেকে পাশ ফিরে তাকাতেই দেখল পৃথার বাম হাত কেটে লাল রক্তের আভা দেখা দিচ্ছে। অস্থির হয়ে উঠল ছেলেটা, দ্রুত এলো পৃথার নিকট। মেয়েটার কাটা হাতখানা ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হচ্ছে দেখি। তুর্যের আকস্মিক স্পর্শে কিছুটা অপ্রস্তুত হলো পৃথা। সে নিজের হাতটা সরিয়ে নিতে চাইল ছেলেটার হাত থেকে। আমদামতা করে বলল, কিচ্ছু হয়নি। হাত নিয়ে পৃথার মোড়ামুড়িতে বিরক্ত হলো তুর্য। চোখ গরম করে সে তাকালো মেয়েটার পানে। চুপসে গেল পৃথা, তার আর নিজের হাত টানাটানি করলো না। তুর্যও কিছুটা সময় নিয়ে বিচলিত ভঙ্গিতে পর্যবেক্ষণ করলো পৃথার হাতের আঙুলটা। অতঃপর হুট করেই কিছু না বলে কক্ষ থেকে বেরিয়ে গেল। খানিক সময় অতিবাহিত হতেই আবারও হন্তদন্ত হয়ে ফিরল হাতে প্রাথমিক চিকিৎসার একটা বক্স নিয়ে। পৃথার মুখোমুখি দাঁড়িয়ে বলল, হাতটা দাও তাড়াতাড়ি, ওষুধ লাগাতে হবে। পৃথা অবাক হলো। সামান্য একটুই তো কেটেছে, বেশি কাটার আগেই হাতটা সরিয়ে ফেলেছিল বেটা। এইটুকু কাটায় আবার কি ওষুধ লাগাবে? তাছাড়া এইসব ওষুধ পথ্যের পুরো বিপরীতে চলাচল পৃথার। ওই ঔষধ নামক পদার্থটা দুই চোখে সহ্য করতে পারে না, তার উপর ওই ঔষধ কাটা স্থানে লাগালে চলবে। পৃথা নিজের হাতটা দিল না, বরং আরও গুটিয়ে নিল। ঢোক গিলেই বলল, এসবের আবার কি প্রয়োজন? একটুই তো কেটে গেছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। অতঃপর নিজে থেকেই মেয়েটার হাতটা টেনে নিল নিজের দিকে। বক্স থেকে ওষুধ বের করতে করতে বলল, তা আমি বুঝে নেব, ছোট মানুষ তুমি, এত বুঝতে হবে না তোমাকে। তুর্য নিজ দায়িত্বে পৃথার হাতে ওষুধ লাগাতে শুরু করলো। সাথে সাথে হাত জ্বলে উঠল মেয়েটার। হাতটা একটু টেনে কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে বলল, আহ, লাগছে। তুর্য নিজের হাত থামিয়ে দিল। ওষুধ লাগানো বন্ধ করেই চোখ তুলে তাকালো পৃথার পানে। মেয়েটা কেমন চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। গোলাপি রাঙা নরম কোমল ওষ্ঠজোড়া কাঁপছে ধীরে ধীরে। পৃথার ব্যথায় যেন ব্যথা পাচ্ছে তুর্যের হৃদয়। কষ্ট হচ্ছে ছেলেটার। বুকের মধ্যে অস্থিরতা বেড়ে চলেছে ক্রমশ। তুর্য আর ভাবল না, নিজের ব্যগ্রতা নিয়ে ওষ্ঠ গোল করে ফু দিতে শুরু করলো পৃথার হাতে। পিটপিট করে আঁখিদয় মেলে তাকালো পৃথা। নিজের সম্মুখের পরিস্থিতি অবলোকনে আশ্চর্য হলো ভীষণ। গোল গোল চোখে সে তাকালো তুর্যের পানে। তুর্য আলতোভাবে পৃথার হাতে ফু দিচ্ছে আর ওষুধ লাগাচ্ছে। তুর্যের মুখ থেকে নিঃসৃত বায়ু স্পর্শে যেন দাঁড়িয়ে যাচ্ছে মেয়েটার শরীরের প্রতিটি লোমকূপ। শীত দ্বারা বেয়ে নামতে শুরু করেছে শীতল রক্তস্রোত।
এ কেমন অনুভূতি, এ কেমন ভালো লাগা। হৃদয়টা যেন প্রশান্তিতে ছেয়ে যাচ্ছে পৃথার। সকল ব্যথা যেন সুখে পরিণত হচ্ছে এই মুহূর্তে। এমন কেন হচ্ছে? তবে তাদের এই সুখকর মুহূর্তটা বোধহয় সহ্য হলো না কারো। আরও শেষে উকি দিল রান্নাঘরের দরজায়। মিহি কণ্ঠেই ডাকলো, স্যার। আরুষের ডাকে ধ্যান ভাঙলো পৃথা এবং তুর্য উভয়েরই। হঠাৎ তুর্যের হাতে নিজের হাত থাকা অবস্থায় আরুষকে এইভাবে দেখে অপ্রস্তুত হলো পৃথা। ছিটকে দূরে সরে গেল সে। তুর্য বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে তাকালো আরুষের পানে। কটমট করে বলল, আসার আর সময় পেলে না, বেয়াদব। ঢোক গিলল আরুষ। আমতা আমতা করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাইনি স্যার, কিন্তু জরুরি একটা কথা ছিল তাই না এসে পারলাম না।